সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে যে পাঠটা পড়াবো সেটা একটু দেখে নাও। আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, তৃতীয় অধ্যায়, সপ্তম পরিচ্ছেদ, উপসর্গ। হ্যাঁ, আজ আমি উপসর্গ নিয়ে আলোচনা করব। আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা আসলে উপসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনাটা পাওনি, অর্থাৎ বলতে পারো যে আমরা সেই সুযোগটুকু পাইনি। যদিও দশম শ্রেণীর ছাত্রীরা এ বিষয়ে অবগত আছে, তাই আজকের পাঠটা মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। ক্লাসটাকে যাতে তোমরা কার্যকরভাবে গ্রহণ করতে পারো, তাই আমি তোমাদেরকে বলবো একটু গভীরভাবে মনোনিবেশ করো। উপসর্গ হচ্ছে ছোট্ট একটা শব্দাংশ এবং এটা একটা অব্যয় শব্দ। ইংরেজিতে তোমরা প্রিফিক্স শব্দটি পড়েছ, প্রিফিক্স শব্দের বাংলা হচ্ছে উপসর্গ। তাহলে চলো উপসর্গের ব্যাকরণের সংজ্ঞাটা আমরা দেখে নিই। উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। তোমরা খেয়াল করো, এখানে আ, প্র এবং অপ এই তিনটি হচ্ছে উপসর্গ, কিন্তু আমি যখন পাশের শব্দটিকে বাদ দিয়ে এই তিনটির কোনো অর্থ জানতে চাবো, তাহলে কিন্তু আসলে তিনটা দ্বারা কোনো অর্থ প্রকাশ পায় না। কিন্তু শব্দগুলোর সাথে যদি অন্য এক শব্দ জুড়ে দিই, যে বর্ণের সাথে, খেয়াল করো, আয়ের সাথে যখন কণ্ঠ যোগ করে ফেলি তখন সেটা হয়ে যায় আকণ্ঠ, একটা অর্থপূর্ণ শব্দে পরিণত হয়। তেমনিভাবে প্রয়ের সাথে যখন ভাব যোগ করা হয় সেটা হয়ে যায় প্রভাব। আবার অপর সাথে যখন ব্যবহারটা যোগ করি তখন সেটা হয়ে যায় অপব্যবহার। আর উপসর্গ সম্পর্কে প্রায় সকল ব্যাকরণবিদ একই ধরনের সংজ্ঞা দিয়েছেন, তাই আমি খুব বেশি উদাহরণ টানবো না, শুধু একজন ব্যাকরণবিদের সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করছি। একটু খেয়াল করো। মোহাম্মদ এনামুল হক তার ব্যাকরণ মঞ্জুরি গ্রন্থে উপসর্গের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যে সকল অব্যয় শব্দ কৃদন্ত অর্থাৎ ক্রিয়াজাত শব্দ বা নামপদের পূর্বে বসে শব্দগুলির অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ওই সকল অব্যয় শব্দকে বাংলা ভাষায় উপসর্গ বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দেখতে পেলাম যে উপসর্গের সংজ্ঞায় বলা আছে যে উপসর্গ শব্দের আগে বসে সংকোচন, সম্প্রসারণ এবং বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটায়। তাহলে চলো আমরা এখন দেখে নিই যে উপসর্গ প্রয়োগ করার ফলে শব্দের কি কি ধরনের পরিবর্তন ঘটে। শব্দের আগে উপসর্গ যুক্ত হলে শব্দের প্রধানত 5 রকমের পরিবর্তন সাধিত হয়, যথা: এক হচ্ছে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়। খেয়াল করো, যেমন সিদ্ধ একটা শব্দ, কিন্তু তার সাথে যখন আমি প্র উপসর্গটা যোগ করে ফেলি তখন সেটা হয়ে যায় প্রসিদ্ধ। সিদ্ধ মানে হচ্ছে সিদ্ধ ভাত অথবা যে কোনো কিছু সিদ্ধ করাকে বোঝায়, কিন্তু প্রটা যোগ করার ফলে সেটা হয়ে গেল প্রসিদ্ধ, মানে হচ্ছে খ্যাতি। তাহলে এখানে কি বুঝলাম, যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হলো। দ্বিতীয় যেটা, 2, শব্দের অর্থের পরিবর্তন করে। খেয়াল করে, এখানে আছে মান একটা শব্দ, কিন্তু তার আগে যখন আমি উপসর্গটা যোগ করব সেটা হয়ে যাবে অপমান, অর্থাৎ মানের যে অর্থ অপমানের ঠিক তার বিপরীত অর্থ। তাহলে এখানে শব্দের অর্থে পরিবর্তন ঘটলো। 3 দেখো, শব্দের অর্থের পরিপূর্ণতা দান করে। যেমন সমাপ্তি, এর আগে উপসর্গ যোগ করে হলো পরিসমাপ্তি। পরিসমাপ্তি বলতে সম্পূর্ণ রূপে সমাপ্তিকে বোঝাচ্ছে। এখানে সমাপ্তি কথাটিকে আরো অর্থপূর্ণ এবং শ্রুতিমধুর করা হয়েছে। 4 খেয়াল করো, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়। যেমন তাপ একটা শব্দ, তার সাথে উপসর্গ যোগ করলে হয়ে যায় প্রতাপ, অর্থাৎ এখানে শব্দের অর্থের বিস্তৃতি ঘটেছে। প্রতাপটা হচ্ছে যে তার নির্দিষ্ট একটা পরিধি রয়েছে এমন বোঝাচ্ছে। 5 খেয়াল করো, শব্দের অর্থের সংকুচন ঘটায়। যেমন রাজি, নিম উপসর্গ যোগ করার ফলে সেটা হয়ে গেল নিম রাজি, অর্থাৎ পুরোপুরি রাজি নয়। তাহলে চলো আমরা এখন দেখে নিই। খেয়াল করো, আমি একটা মূল শব্দ নিলাম হার। এই হার শব্দটাকে আমি ঠিক রেখে পাশে বিভিন্ন ধরনের উপসর্গ প্রয়োগ করব, এবং এই বিভিন্ন রকমের উপসর্গ প্রয়োগ করার ফলে কিভাবে নতুন অর্থ তৈরি হচ্ছে। আরেকটা উপসর্গ, হারটাকে আমরা ঠিক রাখলাম, হারের সাথে যখন আটা যোগ করব সেটা হয়ে যাবে আহার, এবং তার অর্থ হয়ে যাবে খাওয়া। তেমনিভাবে হারের সাথে যখন প্র উপসর্গটা নিব সেটা হয়ে যাবে প্রহার, প্রহারের অর্থ হচ্ছে মারা। বি উপসর্গ যোগ করলে হবে বিহার, এবং বিহারের অর্থ হচ্ছে ভ্রমণ। পরি উপসর্গ যোগ করার ফলে সেটা হয়ে যাবে পরিহার, আর পরিহার মানে হচ্ছে ত্যাগ। তেমনিভাবে
উপসর্গ যোগ করার ফলে সেটা হয়ে যাবে উপহার। উপহার মানে হচ্ছে পুরস্কার। এখানে কিন্তু আমরা বিভিন্ন উপসর্গ যোগে হারের সাথে যোগ করে বিভিন্ন অর্থ দ্বারা করালাম। এখন শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো, আমি উপসর্গটাকে পরিবর্তন করব না, কিন্তু একই উপসর্গের সাথে বিভিন্ন শব্দ যোগ করার ফলে যেটা হয় সেটা একটু দেখে নাও। যেমন বিভিন্ন শব্দের আগে একই উপসর্গের ব্যবহার। আমি কিন্তু উপসর্গ একটাই নিলাম, প্র। প্রয়ের সাথে যখন আমি হার যোগ করব সেটা হয়ে যাবে প্রহার। প্রয়ের সাথে যখন স্থান যোগ করব সেটা হয়ে যাবে প্রস্থান। প্রয়ের সাথে তাপ যোগ করলে প্রতাপ। প্রয়ের সাথে যখন সিদ্ধ যোগ করব সেটা হয়ে যাবে প্রসিদ্ধ। প্রয়ের সাথে যখন জন্ম যোগ করব সেটা হয়ে যাবে প্রজন্ম। প্রয়ের সাথে ভাব যোগ করলে সেটা হয়ে যাবে প্রভাব। প্রয়ের সাথে গতি যোগ করলে সেটা হয়ে যাবে প্রগতি। প্রয়ের সাথে শাখা যোগ করলে সেটা হয়ে যাবে প্রশাখা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ উপসর্গের সংজ্ঞা এবং উদাহরণ দেখলে, তাহলে এবার চলো আমরা উপসর্গের শ্রেণী বিভাগে চলে যাই। উপসর্গের শ্রেণী বিভাগ। উপসর্গটা বাংলা উপসর্গগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত 20টি এবং বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তাহলে চলো প্রথমে আমরা বাংলা উপসর্গটাকে জেনে নেব। বাংলা উপসর্গটা তোমরা খেয়াল করো: ও, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, সা, সোহা, মোট 21টি। আসলে এভাবে মনে রাখাটা অনেকের জন্য জটিল হয়ে পড়ে, তাই না? তাই তোমরা একটু কৌশল অবলম্বন করতে পারো। আসলে এটাকে ঠিক কৌশল বললে ভুল বলা হবে, বলতে পারো যে সহজেই মনে রাখার জন্য একটা সরাসরি পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন নিজে উপসর্গ করতাম আমি এভাবে একটু সহজ করে নিয়ে পড়ার চেষ্টা করতাম। এটা বলতে পারো যে আমার একটা প্রচলিত পদ্ধতি, কিংবা তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো। এখানে খেয়াল করো, আমি সরাসরি পদ্ধতি বলতে এখান থেকে সরাসরি 5টি করে উপসর্গ নিয়ে একটা গুচ্ছ তৈরি করেছি। যেমন অ, অঘা, অজ, অনা, আ 5টি, আর, আন, আপ, উন, কত 5টি, কু, নি, পাতি, ভি, বর 5টি, রাম, সা, সোহা 5টি এবং ইতিটাকে আমি শেষান্তে আমি ইতি টানলাম 1টি, তাহলে হয়ে গেল 21টি। এই ছিল বাংলা উপসর্গ। এবার চলো আমরা সংস্কৃত উপসর্গটা দেখে নিই। সংস্কৃত উপসর্গ তো 20টি: প্র, পরা, অপসমনি, অনু, অবনির, দুর্বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এটাও কিন্তু এভাবে মনে রাখা কষ্টকর। তাই বাংলা উপসর্গের মতো এখানেও আমি সরাসরি 5টি করে উপসর্গ নিয়ে গুচ্ছ তৈরি করেছি। প্র, পরা, অপসমনি 5টি, অনু, অব, নির, দুর্বি 5টি, অধি, সু, উত, পরি, প্রতি 5টি, অতি, অপি, অভি, উপ, আ 5টি। তাহলে কি হলো? মোট 20টি হলো। এবার চলো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলোকে আরবি, ফার্সি, ইংরেজি এবং হিন্দি এই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ফার্সি উপসর্গ 10টি: কার, দর, না, নিম, ফি 5, বদ, বে, বর, ব, কম 5, এই মোট 10টি। এটাকে ইচ্ছে করলে তোমরা তোমাদের মতো সাজাতে পারো। আরবি উপসর্গ আম, খাস, লাগো এই মোট 4টি। এই 4টি আমার মনে হয় মনে রাখাটা খুব দুষ্কর হবে না। যেমন আম, মুক্তার, আম, দরবার ওসব ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল, হাফ, হ্যাট, শার্ট এই 4টি। এটাও আসলে মনে রাখতে পারবা। ফুল কথাগুলোকে আমরা ফুল হাতা, ফুল প্যান্ট, হাফ শার্ট এভাবে ব্যবহার করে থাকি, হাফ শব্দগুলোকে। আর হিন্দি উপসর্গ একটি হচ্ছে হর। হর শব্দটা আমরা কখন বলি? হর হামেশা, হর রোজ, হর মাহিনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করো, বাংলা উপসর্গের অর্থ দ্রুত কথা। এটা তোমাদেরকে কেন বলছি? আমরা জানি যে উপসর্গ বিভিন্ন অর্থ প্রকাশ করে, বিভিন্ন নতুন শব্দ তৈরি করে, কিন্তু এখানে বাংলা উপসর্গের অর্থ দ্রুতকতা বলতে বোঝাতে চাচ্ছি যে কি করে একটা বিভিন্ন উপসর্গগুলো নতুন অর্থের দ্রুত শব্দের প্রকাশক বা বিভিন্ন অর্থে শব্দ তৈরি করে, সেটা আমরা একটু দেখে নিই। এবং এটা জানার জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটি উপসর্গ থেকে একটি করে উপসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যেমন এখানে দেখো, আমি বাংলা উপসর্গ থেকে ওটাকে নিয়েছি। ওটা কিভাবে অর্থদ্যোতক হয়? নিন্দিত অর্থে যখন অকে ব্যবহার করা হয়, অকাজ, অকেজু, অমানুষ, অগোছাল। নিন্দিত অর্থে কেন বলা হয়েছে? অকাজ মানে কোনো কাজই নয়, অকেজু সে কাজেরই নয়, অমানুষ হচ্ছে মানুষের পর্যায়ে পড়ে না, আর অগোছালো এলোমেলো বা বিশৃঙ্খল যে অবস্থাটাকে বোঝানো হয়। তেমনিভাবে অটাকে যখন অভাব বা না অর্থে ব্যবহার করা হয়,
তখন সেটা হয়ে যায় অখুশি, অমিল, অবাঙালি, অচেনা, অজানা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরীক্ষায় যখন দেখতে পাও যে অজানা শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত, খুব সহজেই কিন্তু তোমরা বলে ফেলতে পারো যে এটা অ উপসর্গ যুগে গঠিত। কিন্তু বিপত্তি দেখা যায় তখনই যখন এটা কোন অর্থে প্রকাশক বলতে গেলে তোমাদের সমস্যায় পড়তে হয়। তাই তোমরা একটু বিস্তারিতভাবে এগুলাকে জেনে নিবে। এবার দেখো, অটা কিন্তু অনেক পরিমাণ অর্থেও ব্যবহার করা হয়। অঢেল, অবনতি, অফুরন্ত, মানে অনেক পরিমাণ। তারপরে অটাকে আবার ক্রমাগত অর্থেও ব্যবহার করা হয়, অঝুর, অঘুর। এবার চলো আমরা সংস্কৃত উপসর্গ থেকে একটা বিস্তারিত আলোচনা দেখি। প্র, এটা একটা সংস্কৃত উপসর্গ। প্রটাকে যখন খ্যাতি অর্থে ব্যবহার করা হয় তখন দেখো প্রশংসা, প্রকৃতি, প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব। প্রকৃতি শুনুনি, যেমন কীর্তি মানে মৃত্যু নেই, এ ধরনের বাক্য কিন্তু আমরা পড়ে থাকি। প্রটা গতি অর্থেও কখনো প্রকাশ পায়, প্রগতি, প্রস্থান। প্রটা আবার আধিক্য অর্থেও প্রকাশ পায়, প্রগাঢ়, প্রবল, প্রখর। আর পরম্পরা অর্থ যখন প্রটাকে ব্যবহার করা হয় তখন সেটা প্রপিতামহ অর্থাৎ দাদার বাবা। প্রশিষ্য, শিষ্যের শিষ্য, প্রজন্ম। আমরা বলি না যে ভবিষ্যৎ প্রজন্ম, এ ধরনের কথাগুলো আমরা বলে থাকি। তাহলে চলো বিদেশি উপসর্গ থেকে একটা করে আলোচনা দেখি। বিদেশি উপসর্গের গড়টা আরবি উপসর্গ। এটাকে অভাব অর্থে যখন প্রয়োগ করা হয়, গড় মিল, গড় হাজির, গড় রাজি, অর্থাৎ মিলের অভাব। তারপরে যাও বদ, বদটা হচ্ছে ফার্সি উপসর্গ। মন্দ অর্থে যখন বদটাকে ব্যবহার করা হবে, বদ মেজাজ, বদ রাগী, বদ হজম। বদ মেজাজ মানে কি? মেজাজটা ভালো নয়, খারাপ মেজাজ। ফুল, ইংরেজি একটা শব্দ, এটাকে যখন পূর্ণ অর্থে আমরা ব্যবহার করি সেটা হয়ে যায় ফুল হাতা, ফুল শার্ট, ফুল প্যান্ট। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার উপসর্গ সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা। এখন আমরা উপসর্গ নিয়ে কিছু বিবিধ বিষয় খেয়াল করব। বলতে পারো যে অনেক সময় উপসর্গ নিয়ে কিছু সমস্যা দেখানে, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি পাঠের প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে উপসর্গ বাংলা হচ্ছে 21টি এবং সংস্কৃত হচ্ছে 20টি। তবে আ, সু, বি, নি এ 4টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উভয় উপসর্গের মধ্যেই পাওয়া যায়। তাই যখন পরীক্ষার খাতায় ধরো আগাছা একটা শব্দ পরীক্ষায় আসলো যে আগাছা শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত, তখন তোমরা কনফিউশনে পড়ে যাও। আটা তো বাংলায়ও আছে, সংস্কৃত আছে, তাহলে এটা কি করে আমরা ধরবো? এজন্যই তোমাদেরকে বলছি, তোমরা খেয়াল করবে যখন উপসর্গগুলো বাংলা শব্দের পূর্বে বসে তখন এগুলোকে বাংলা উপসর্গ হিসেবে ধরা হয়। যেমন আগাছা, সুনজর, বিফল, নীলাজ প্রভৃতি এগুলো হচ্ছে বাংলা শব্দ, সুতরাং এগুলো বাংলা উপসর্গ। অন্যদিকে এই 4টা উপসর্গ যখন সংস্কৃত ধাতু বা শব্দের পূর্বে বসে তখন এই উপসর্গগুলোকে সংস্কৃত উপসর্গ বলে। যেমন আকণ্ঠ, সুতীক্ষ্ণ, সুকণ্ঠ, বিশৃঙ্খল, নিকৃষ্ট প্রভৃতি। এবং এইগুলাকে তোমরা তখন পরীক্ষার আনসার করতে পারবা যে এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। উপসর্গ নিয়ে আরও যেটা বিপত্তি দেখাবে, আমরা কিন্তু তোমাদেরকে সংজ্ঞার মাধ্যমে বিভিন্নভাবে বলে এসেছি উপসর্গ সাধারণত স্বাধীন শব্দ বা পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। কিন্তু তবে নিয়মের ব্যতিক্রম হিসেবে ইতি, প্রতি, বদ প্রভৃতি উপসর্গগুলো কখনো কখনো স্বাধীন শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দেখে নাও, যেমন ইতি কথাটা কিন্তু আমরা চিঠির শেষ অংশে লিখে থাকি, ইতি তোমার বান্ধবী, তখন কিন্তু ইতিটা স্বাধীনভাবে প্রকাশ পায়। আবার যখন প্রতি, এটাও স্বাধীনভাবে প্রকাশ পায়, বলে থাকি আমরা যে তোমার প্রতি রইল আমার অগাধ বিশ্বাস, তখনও কিন্তু প্রতিটা স্বাধীনভাবে ব্যবহার হয়ে থাকে। তেমনিভাবে বদটা বলা হয় যে লোকটি বদ স্বভাবের, এখানে বদ বলতে মন্দ স্বভাবে বোঝানো হয়েছে এবং বদটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করেছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ছিল আমার উপসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা বাড়িতে এগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। এখন নিজেদেরকে যাচাই করার জন্য তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। খেয়াল করো, বাংলা, সংস্কৃত, বিদেশি প্রত্যেক শ্রেণীর 3টি করে উপসর্গের উদাহরণ দিয়ে বাক্যে প্রয়োগ দেখাও। তোমাদেরকে বলেছিলাম উপসর্গের শ্রেণী বিভাগে বাংলা উপসর্গগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, বাংলা, সংস্কৃত এবং ইংরেজি, এবং প্রত্যেকটা পার্টকে আলোচনা করা হয়েছে। তো তোমরা সেই আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো, আশা করি তোমরা বাড়িতে কাজটুকু খুব সুন্দর করে গুছিয়ে করে নেবে। তার পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, নিখাত, প্রতিদিন, ফি বছর, অর্থাৎ কোনটা কোন ধরনের উপসর্গ? নিখাত, প্রতিদিন, ফি বছর, উপহার, ফুলবাবু, পাতিহাস, রামছাগল, নিমরাজি, বেহায়া, আলুনি। তাহলে তোমাদেরকে যে বলেছিলাম যে উপসর্গ শব্দের প্রথমে বসে, শব্দের প্রথমে তোমরা খেয়াল করে নিবে যে শব্দগুলোর আগে কি কি ধরনের উপসর্গ আছে।
তবে খুব সহজেই তোমরা সলিউশন করে নিতে পারবে। আশা করি তোমরা সবাই সেটা করতে পারবে। আজ আর তোমাদের সাথে বিস্তারিত কোনো আলোচনা করব না। আজ এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে।